যে কোনো নারী বা মেয়ের জীবনে গর্ভাবস্থা কিন্তু সবথেকে সুন্দর একটা সময়, সেই সাথে আমরা বলতে পারি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটা সময়। এবং এই সময়টাতে অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় বিভিন্ন ধরনের ঝুঁকি, যেটাকে আমরা হাই রিস্ক প্রেগনেন্সি বলতে পারি। আজ আমরা আলোচনা করার চেষ্টা করব হাই রিস্ক প্রেগনেন্সি কি, কিভাবে এটিকে আসলে প্রতিরোধ করা যেতে পারে, আমাদের কি কি করা উচিত, কিভাবে মা এবং গর্ভস্থ শিশু সুস্থ থাকতে পারে। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এমএরিশাদ হসপিটাল নিবেদিত এখন টিভির রমজানের বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হাই রিস্ক প্রেগনেন্সি। আমি নুসরাত দিবা আজ আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আমাদের আজকের আলোচ্য যে বিষয়, সেই বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর সালসাবিল ফেরদৌস, কনসালটেন্ট গাইনি অ্যান্ড অবস, এমএরিশাদ হসপিটাল, জামালপুর। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে মাহে রমজানের শুভেচ্ছা। তোমাকেও অনেক শুভেচ্ছা। যেটি প্রথমেই বলছিলাম যে যে কোনো মেয়ে বা নারীর জীবনে কিন্তু গর্ভাবস্থা খুবই সুন্দর একটা সময়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু ঝুঁকি থেকে থাকে, কিছু রিস্ক ফ্যাক্টর থেকে থাকে, যেটার জন্য সেটাকে আমরা হাই রিস্ক প্রেগনেন্সি বলি। একটু যদি আমাদেরকে বলতেন যে হাই রিস্ক প্রেগনেন্সি বলতে আসলে কি বোঝায়? গর্ভ অবস্থাতে যখন আমার স্বাভাবিকভাবে গর্ভের সময়গুলো যাবে না, উচ্চ ঝুঁকি থাকবে, বিভিন্ন কিছু নিয়ে সে তার বিশেষ চিকিৎসা লাগবে, তাকে আমরা উচ্চ ঝুঁকি সম্পন্ন প্রেগনেন্সি বলছি। যেমন ধরেন প্রি-এক্লাম্পসিয়া, এই মহিলাটির রক্তচাপ বেশি থাকবে গর্ভ অবস্থায়, যেটা স্বাভাবিক মেয়েদের থাকবে না। তারপর তার বারবার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলছি মেডিকেলের ভাষায় আরপিএল। এটা একটা উচ্চ ঝুঁকি সম্পন্ন প্রেগনেন্সি। তার একটা বিশেষ কেয়ার, অন্যরকম সেবা, তার কিছু জীবনের ওষুধপত্র, লাইফস্টাইল মডিফিকেশান, সাথে কিছু ওষুধপত্র। তারপর যখন সে অনেক ওজন সহকারে, প্রথমেই তার ওজনটা অনেক বেশি, সেই অবস্থায় সে প্রেগনেন্ট হলো। আচ্ছা, একের বেশি গর্ভ, 2টা বা 3টা গর্ভ, টুইন বলছি আমরা, ট্রিপলেট বলছি, মানে আমাদের শরীরটা তৈরি হচ্ছে আসলে একটা বাচ্চা এট এ টাইম ক্যারি করার জন্য। সেটা যখন একের বেশি এসে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের জন্য উচ্চ ঝুঁকি। আবার গর্ভকালে আমার যদি রক্তপাত হয়, গর্ভকালে পুরো গর্ভ অবস্থায় তার রক্তপাত হবে না, এটাই হলো স্বাভাবিক পর্যায়। কিন্তু দেখা যাচ্ছে 7 মাসের পর থেকেই তার কোনো কারণে গর্ভফুল হয়তো তার নিচে, অথবা কোনো কারণে তার গর্ভফুল ছুটে গেল, এসব কারণে তার রক্তপাত হচ্ছে এবং তার প্রেগন্যান্সিটা তখন কিন্তু উচ্চ ঝুঁকি সম্পন্ন হয়ে যাচ্ছে। সে এবং বাচ্চা, তুমি যেটা বলছিলে, আমরা তো গর্ভের শেষে চাচ্ছি বাচ্চা এবং মা দুজনই যেন সুস্থ থাকে। তো এটাকে আমরা বলছি এপিএইচ। এই জিনিসটা আবার এখন আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে কেন? আমাদের সিজারিয়ান সেকশনের সংখ্যা বেড়ে যাচ্ছে। তাই যত সিজারিয়ান সেকশন বেশি, তত দেখা যাচ্ছে পরবর্তী প্রেগন্যান্সিতে এই এপিএইচ এর সংখ্যা, এপিএইচ এর কমপ্লিকেশনের সংখ্যা বেড়ে যাচ্ছে। আচ্ছা, আপনি যেহেতু এপিএইচ এর কথা বলছেন, দ্যাট মিনস এন্টিপার্টাম হেমোরেজ যেটাকে বলে, এটি আসলে কাদের হবার ঝুঁকি সব থেকে বেশি থাকে? কি কি ধরনের সাইন সিমটম থাকলে তিনি বুঝতে পারবেন যে এটি তার এপিএইচ হয়েছে বা এপিএইচ হওয়ার সম্ভাবনা রয়েছে? দেখা যাচ্ছে যে কম বয়সে প্রেগন্যান্সি আসলে আমরা এটা 20 বছরের আগে আসলে আমাদের শরীরটা সেভাবে তৈরি থাকে না প্রেগন্যান্সির জন্য। আবার 40 পরেও শরীরটা আসলে ওভাবে সুন্দরভাবে তৈরি থাকে না। রিপ্রোডাক্টিভ এজ যদিও লম্বা, মানে সে প্রেগনেন্ট হতে পারছে হয়তো 15 বছর থেকেই, কিন্তু আসলে শরীর তৈরি হতে হতে 20 পরবর্তীতে আমরা সাজেস্ট করতেছি মানুষকে যে 20 পরবর্তীতে সে প্রেগন্যান্সি দেবে, আবার 40 পরে না। জি, 40 আগে। তো দেখা যাচ্ছে দুই দিকেই, যখন 20-এর আগে হচ্ছে। আমার মনে হয় এই জায়গাটা আমাদের একটু বলা উচিত যে আমাদের অডিয়েন্স যারা রয়েছে তাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে 20 বছরের নিচে প্রেগনেন্সি তো খুব একটা দেখা যায় না, কিন্তু গ্রামাঞ্চলে কিন্তু এখন পর্যন্ত বাল্য বিবাহ হচ্ছে এবং বাল্য বিবাহর কারণে কিন্তু খুব দ্রুত প্রেগনেন্সিতে তারা চলে আসছে এবং তাদেরই কিন্তু এই ধরনের কমপ্লিকেশনস আসছে এবং তাদেরকেই আমরা হাই রিস্ক প্রেগনেন্সি বলছি। শহরের অবস্থা আর গ্রামের অবস্থা একটু ভিন্ন। আমরা যখন জামালপুরে এমএরশিদে সেবাদান করতে আসলাম, তখন আমরা দেখলাম যে এখানে কিন্তু বেশ কম বয়সে মানুষ প্রেগনেন্ট হচ্ছে। ইভেন 14, 15, 17, 18 তো খুব কমন। তো তাদের এইসব উচ্চ ঝুঁকি আরও বেশি। আমি দেখছি ঢাকার চেয়ে এখানে পরিসংখ্যানটা আরও বেশি। হয়তো তারা বুঝে কম, এসব কারণে হতে পারে, হয়তো তারা একটু সচেতনতা কম আছে, এর জন্য হতে পারে। যেটাই হোক, হাই রিস্ক প্রেগনেন্সিগুলো দেখা যাচ্ছে যে তুমি যেটা বলছিলে যে 10-এর মধ্যে 4-5 জন
পেশেন্ট আমরা পাচ্ছি। এমএরুশিদে যখন চিকিৎসা দিতে যাচ্ছি 10 জনের মধ্যে 5 জন 6 জন মানুষকেই পাচ্ছি আমরা, তারা এই উচ্চ ঝুঁকি অর্থাৎ সম্পন্ন প্রতি pregnant। 10 জনের মধ্যে 1 থেকে 2 জন আপনারা পাচ্ছেন যে হাই রিস্ক প্রেগন্যান্সিতে। এটা ঢাকায়, কিন্তু গ্রাম অঞ্চলে আরো বেশি। আরো বেশি এটা বলছি কারণ গ্রাম অঞ্চলে যেই প্রেগন্যান্সিতে তার তেমন জটিলতা হচ্ছে না, সে কিন্তু সেভাবে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হচ্ছে না। যার প্রেগন্যান্সিতে এত ঝামেলা থাকছে তখনই সে দেখা যাচ্ছে আমাদের মতো বিশেষায়িত জায়গায় সে চিকিৎসা নিতে আসতে যাচ্ছে। এর জন্য তখন আমরা এই রেশিওটা যেটা 1-2% থাকার কথা সেটা পাচ্ছি না, আরও অনেক বেশি, 5-6 জন পাচ্ছি আমরা এক এক দিনে, 10 জনের মধ্যে, প্রতি 10 জনের মধ্যে 5-6 জনই এরকম পাচ্ছি। আরেকটা প্রশ্ন হচ্ছে যে প্রেগন্যান্সিতে একজন প্রেগনেন্ট মায়ের যখন প্রি এক্লেমশিয়া থাকে এবং তখন আসলে আপনারা কী ধরনের প্ল্যান করে থাকেন যে তিনি আসলে নর্মাল ডেলিভারি করার মতো ক্যাপাবল কিনা, নাকি তার সিজারিয়ান সেকশনটা করা হয়? এবং যদি সিজারিয়ান সেকশন অথবা আমরা যদি নর্মাল ডেলিভারির কথাই বলে থাকি, তখন আসলে যখন তার ডেলিভারিটা করা হবে তখন সেই টিমে আসলে কারা কারা থাকে, এবং যেটি বলছিলাম যে সেই সুব্যবস্থাটা এমএরুশিদ হসপিটালে আছে কিনা? অনেক সময় প্রি এক্লাম্পসিয়ার কারণ হচ্ছে কি তার সময়ের পূর্বে ডেলিভারি হয়ে যাচ্ছে, যেটাকে আমরা প্রিটার্ম বার্থ বলছি। প্রিটার্ম বার্থের মধ্যে তার বাচ্চার ওজনটা, হ্যাঁ, একে তো প্রি এক্লাম্পসিয়ার বাচ্চা কি হচ্ছে, সে মার কাছ থেকে যে নিউট্রিশন তার পাওয়ার কথা তার প্লাসেন্টার থ্রুতে, যেটার সমস্যার কারণে সে পরিপূর্ণ পুষ্টিটা পাচ্ছে না। আচ্ছা, যখন সে পরিপূর্ণ পুষ্টি পাচ্ছে না তখন তো তার বৃদ্ধিটা ওভাবে হচ্ছে না। তো 1 নাম্বার হলো তার বৃদ্ধি যখন হচ্ছে না তখন ওটাকে আমরা বলছি আইউজিআর, ওইটার কারণেও তার ওয়েটটা কম হচ্ছে বাচ্চাটার, সাথে সে ডেলিভারি হয়ে যাচ্ছে, আমরা বলছি যে 37 সপ্তাহকে আমরা বলি যে এটা টার্ম, হ্যাঁ, এরপরে যখন বাচ্চা ডেলিভারি হয় সে বাচ্চা সেরকম ওজনটা সাধারণত আমরা 2.5 কেজি আমাদের হলো লো বার্থ ওয়েটের, যেটা আমরা সর্বনিম্ন সীমা 2.5 কেজি, 2.5 কেজির উপরেই বাচ্চাটা থাকছে 37 সপ্তাহ পরে গেলে। কিন্তু এর নিচে যখন বাচ্চাটা হয়ে যাচ্ছে 34 সপ্তাহে 32 সপ্তাহে, কারণ সে মার অনেক উচ্চ রক্তচাপ, সেই কারণে দেখা যাচ্ছে তার ডেলিভারির ব্যথা আগেই উঠে যাচ্ছে সময়ের বহু আগে, তখন সে বাচ্চাটা দেখা যাচ্ছে 2 কেজি 1.5 কেজি এত ছোট বাচ্চা হচ্ছে। এই বাচ্চার আলাদা চিকিৎসা লাগবে, আলাদা সাপোর্ট লাগবে, এবং তাদের নিশ্চয়ই অনেক ক্ষেত্রে এনআইসিউর দরকার পড়ে থাকে। এবং আরেকটা বিষয় যেটা আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম, যে যখন এই ধরনের অর্থাৎ এক্লেমশিয়ার পেশেন্টদেরকে যখন আপনারা ডেলিভারি করান তখন ওটিতে আসলে আপনাদের টোটাল টিমে কারা কারা থাকে সেই বিষয়টি একটু বিস্তারিত জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে যখন এরকম এক্লেমশিয়ার পেশেন্টদেরকে আপনারা ডেলিভারি করান তখন ওটিতে আমরা যতটুকু জানি যে গাইনি ডক্টরদের সাথে কিন্তু আরও অনেক হেলথ কেয়ার প্রোভাইডারদের দরকার হয়, সেটা সম্পর্কে একটু জানতে চাই যে এমএরুশিদ হসপিটালের সেই সাপোর্টটুকু কতটুকু দেওয়ার মতো ক্যাপাবল? আমরা যখন কম দিনের বাচ্চা, প্রি এক্লাম্পসিয়ার বাচ্চা বলছিলাম যে কম সময়ে সে ডেলিভারি হয়ে যাচ্ছে, তো সবসময় দরকার নাই যে সিজারিয়ান সেকশন আমাদের যেতে হচ্ছে, আমরা নর্মাল ডেলিভারি করতেছি। এমএরুশিদ হাসপাতালে আমাদের আলাদা নর্মাল ডেলিভারি রুম আছে এবং প্রপার ফ্যাসিলিটি সহকারে, যেখানে আমরা বাচ্চার ডেলিভারি পরবর্তী ডেলিভারির পরে যে কোনো সমস্যা, ব্লিডিং হচ্ছে, পিপিএইচ হচ্ছে বা সেগুলোর জন্য যেসব ওষুধপাতি সেগুলো আমাদের সেট আপ আছে। আর যদি আমি দেখি যে না, আমি এই বাচ্চাটাকে সিজারিয়ান সেকশনের মাধ্যমে ডেলিভারি করব প্রি এক্লাম্পসিয়ার বাচ্চাকে, তখন আমার ওটিতেও আবার সেভাবে আমার দক্ষ অ্যানাস্থেসিওলজিস্টের সাপোর্ট লাগে, আমার সাথে কখনো কখনো কার্ডিওলজিস্টের সাপোর্ট লাগছে। এবং আমি যতটুকু জানি, আমার সৌভাগ্য হয়েছে এটা জানার যে এখানে পেডিয়াট্রিশিয়ানও কিন্তু থাকে। আমাদের প্রত্যেকটা বাচ্চা ডেলিভারি হওয়ার পরে সে বাচ্চাটার সাথে সাথে পেডিয়াট্রিশিয়ান একজন অ্যাটেন্ড করেন। আচ্ছা, বাচ্চাটা প্রথম, আমরা বলছি গোল্ডেন 1 মিনিট, প্রথম মিনিটটা বাচ্চা জন্মের সাথে সাথে খুব গুরুত্বপূর্ণ। ওই সময়টায় আমরা বাচ্চাটাকে যদি সাপোর্ট দিতে পারি, আমরা অনেক অংশে বাচ্চার আমরা নিওনাটাল মর্টালিটি রেটটাকে অনেক কমায় ফেলতে পারতেছি। আমরা ওখানে একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে সাথে আমি যখন অপারেশনে রুমে চলে আসলাম ওটিতে, তখন আমার সাথে সাথে পেডিয়াট্রিশিয়ানও আসলেন এবং তিনি কিন্তু আমার বাচ্চাটাকে প্রথমেই দেখলেন। তারপরে ওনার যদি মনে হচ্ছে যে এই বাচ্চাটাকে এনআইসিউ সাপোর্ট লাগবে অথবা এনআইসিউ সাপোর্ট লাগবে না, নার্সারিতে রাখা, এনআইসিউ এর পরের স্টেপে আছে নার্সারিতে 1-2 ঘন্টার একটু নিবিড় পর্যবেক্ষণ থাকলো, বাচ্চাটা তেমন কোনো সাপোর্ট লাগলো না, সে ওখান থেকে
চলে গেল, কিন্তু না, সে বাচ্চাটার NICU সাপোর্ট লাগলো। আমরা যে বলছিলাম প্রি এক্লাম্পসিয়ার বাচ্চা 1.5 কেজি 2 কেজির বাচ্চাগুলো লো বার্থ ওয়েট তাদের সবকিছু মেনটেন করার জন্য এক্সট্রা সাপোর্টের দরকার, তখন সে NICUতে চলে যাচ্ছে। আবার যখন আমরা এই যে গাইনির পেশেন্টগুলো যে কোনো কমপ্লিকেশন হচ্ছে, তখন আমার পুরো টিম আছে, সেটায় অভিজ্ঞ সেবিকা আছে, আমার জুনিয়র ডক্টর আছে, সবাই মিলে কিন্তু আমরা যে জিনিসটা যেন অতি দ্রুত এবং নিখুঁতভাবে করা সম্ভব হয়, সেরকম পুরোপুরি পরিবার একটা পুরো যতটুকু দরকার। অর্থাৎ আমরা বলতে পারি যে আপনি এক্লেমশিয়ার কথা বলছিলেন, এবং এক্লেমশিয়ার কারণে একটা মাকে যতটুকু চিকিৎসা দেওয়া সম্ভব, সুচিকিৎসা, সেটাকে আমরা বলতে পারি প্রত্যেকটা সার্ভিসেই এমএরএস হসপিটাল দিচ্ছে। এবং সেই সাথে যে আমরা গর্ভস্থ শিশুর কথা বলছি, যে শিশুটা দুনিয়াতে আসলো, তাকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু আপনাদের NICU সাপোর্টটা আমি যতটুকু জানি যে সেই বিশ্বমানের মতো সেই সেবাটা দিয়ে থাকে। এখন আপনার কাছে একটু জানবো RPL সম্পর্কে, RPL এর পেশেন্ট আসলে কেমন পেয়ে থাকেন এমএরএস হসপিটালে? RPL হলো যেটা, যে মাটা বারবার প্রেগন্যান্সি আসছে তার সমস্যা হচ্ছে না, কিন্তু সে বাচ্চাগুলোর সাথে তার থাকছে না 3 মাস 6 মাস 28 সপ্তাহ আগে তারা বাচ্চাগুলো কোনো কারণে গর্ভপাত হয়ে যাচ্ছে নিজে নিজেই। তো মার জন্য এটা খুবই একটা দুঃখজনক, একটা গ্লানিজনক, একটা কষ্টের একটা, এবং যখন এটা বারবার হয় তখন কিন্তু কিছুটা ফ্রাস্ট্রেশন খুবই চলে আসে। এবং আমি যতটুকু জানি এখনকার যুগে, আমি যদি বাংলাদেশের কথাও বলি, এই সংখ্যাটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, দিন দিন বৃদ্ধি পাচ্ছে অনেকগুলো কারণে। মাগুলো ডায়াবেটিস অবস্থায়, থাইরয়েডের ক্রাইসিস অবস্থায়, এগুলো নিয়ে প্রেগন্যান্সিতে আসতেছে, শুরু করছেন প্রেগন্যান্সির জার্নির শুরুতেই তার এগুলো থাকছে, হয়তো সে জানেই না। আচ্ছা, আবার যখন জানছে সেটা নিয়ন্ত্রণে নেই। তো বারবার যখন তার এই প্রেগন্যান্সি আসছে এবং সেটা গর্ভপাত হয়ে যাচ্ছে, তখন তো সে মানসিকভাবে ডিপ্রেশনে চলে যাচ্ছে। এখন তার একটা পূর্ণ একটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার কেন বারবার RPL হচ্ছে সেটা খুঁজে বের করে, সেটা যদি আমি ঠিকমতো চিকিৎসা দিতে পারি, মাটা কিন্তু একটা শেষ পর্যায়ের প্রেগন্যান্সি একদম একটা সুস্থ বাচ্চা নিয়ে বাসায় ফিরে যাচ্ছে। তো এমএরএস হাসপাতালে আমরা এরকম অনেক পাচ্ছি। আমার কাছে মনে হয় যে এমএরএস হসপিটালে শুধুমাত্র গাইনি অ্যান্ড অবস ডিপার্টমেন্ট নেই তা নয়, তার সাথে কিন্তু ইনফার্টিলিটির যে সাপোর্টটা, সেটাও মনে হয় আপনারা দিয়ে থাকেন। এই সম্পর্কে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আরও একটা বিরতির সময় গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে এমএরএস হসপিটাল শুধুমাত্র আসলে যারা প্রেগনেন্ট মা তাদেরকেই সাপোর্ট দিচ্ছে না, তার পাশাপাশি যারা ইনফার্টিলিটি জনিত সমস্যায় ভুগছে, যাদের মিসক্যারেজ হয়ে যাচ্ছে বারবার, তাদের ক্ষেত্রেও আপনারা সুচিকিৎসাটা দিয়ে থাকেন। এবং আপনি বলছিলেন যে সেকেন্ড ট্রাইমেস্টারের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তাদের মিসক্যারেজ হয়ে যাচ্ছে, এবং তখন আপনারা স্টিচ দিয়ে থাকেন বাচ্চাটা যেন মিসক্যারেজ না হয়। তো এই বিষয়ে আরেকটু বিস্তারিত জানবো আপনার কাছ থেকে, যে আসলে তাদেরকে আপনারা চিকিৎসক হিসেবে ট্রিটমেন্ট দেওয়ার পাশাপাশি ঘরোয়াভাবে তারা আসলে কী কী বিষয় মেনটেন করলে সেই বাচ্চাটা আসলে সুস্থ সবলভাবে দুনিয়াতে আসতে পারবে? প্রথম ট্রাইমেস্টারে যারা এরকম হাই রিস্ক প্রেগনেন্ট, মানে RPL যার কারণ আমরা যতটুকু জানি এই ধরনের পেশেন্টদেরকে আপনারা একেবারে বেড রেস্টে আপনারা থাকতে বলেন। প্রথম 3 মাস আমরা তাদেরকে বেড রেস্টে থাকতে বলি, উইথ বাথরুম ফ্যাসিলিটি। আমরা বলি যে সে শুধু বাথরুম ফ্যাসিলিটি ছাড়া বাকি সময় বেডে স্টে করবে, সাথে কিছু ওষুধের সাপোর্ট দেওয়ার লাগে, যেহেতু দেখা যাচ্ছে এই মাদারগুলা হয়তো আগে থেকে PCOS আছে তার, অথবা তার প্রোজেস্টেরনের কোনো কারণে শরীরে ঘাটতি আছে, সেই ওষুধগুলোকে আমরা সাপোর্ট দিচ্ছি, সাথে তাকে পরিপূর্ণ বিশ্রাম, আর বলছে টেন্ডার লাভার কেয়ার দিতে। হ্যাঁ, আমরা যখন মাটাকে মানসিকভাবে প্রশান্তিতে রাখতে পারবো, আমরা তাকে যথেষ্ট পরিমাণে, তাকে এবং তার পরিবারকে, তার হাজব্যান্ডকে, তার সাথে যারা থাকে তার মাকে, তাদেরকে আমরা বুঝাবো যে তাকে যেন পরিপূর্ণ মানসিক শান্তিতে থাকতে দেয়, সাথে প্রপার নিউট্রিশন। সে যদি আন্ডারওয়েট অবস্থায় থাকে তাহলে তার নিউট্রিশনটা একরকম, আর সে যদি ওভারওয়েট অবস্থায় থাকে, প্রেগন্যান্সি শুরু থেকে সে ওভারওয়েট অবস্থায়, তখন কিন্তু তাকে একটু অন্যরকমভাবে নিউট্রিশন ব্যালেন্স করা হচ্ছে। আমাদের নিজস্ব ডায়েটিশিয়ানও আছে। তারপরও আমরা তাকে ওভাবে কার্বোহাইড্রেটটাকে একটু কমিয়ে, যাতে যেটা সে পুষ্টিটা পাবে কিন্তু
ওজনটা আর অনেক বেশি বৃদ্ধি হবে না। জি, এবং আমরা যতটুকু জানি যে ওভারওয়েট বা ওবেস পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু ইনফার্টিলিটি জনিত সমস্যা তাদের অনেক বেশি হতে পারে। সেক্ষেত্রে আপনারা আসলে কিভাবে তাদেরকে কাউন্সিলিং করে থাকেন? কেননা এই বিষয়টা না অনেকে মানতেই চায় না যে আমার ওজন বৃদ্ধি সেটার জন্য আমার ইনফার্টিলিটি জনিত সমস্যা হচ্ছে। সেভাবে আসলে আপনারা কাউন্সিলিংটা করেন কিভাবে? মাটাকে মোটিভেট করা, মা না তো সে মহিলাটাকে মোটিভেট করাটা খুব জরুরি। সে যতক্ষণ নিজে মোটিভেটেড হবে না যে তার ওজনটা কমানো, তার গর্ভধারণের জন্য এবং গর্ভটা সুন্দরভাবে মেনটেন করে শেষ পর্যন্ত প্রেগনেন্সি, একটা সাকসেসফুল প্রেগনেন্সির, ফুল টার্ম প্রেগনেন্সির জন্য তার যে একটা নির্দিষ্ট ওজনের মধ্যে আসতে হবে, যেটাকে আমরা অপটিমাম ওয়েট বলছি, এরকম একটা ওজনে তার আসতে হবে, এটা যতক্ষণ তাকে আমি মোটিভেট না করতে পারবো ততক্ষণ কিন্তু সে ডায়েট চার্ট বা এক্সারসাইজ করতে রাজি হবে না। তাকে মোটিভেট করাটা খুব জরুরি। এখন আমরা আপনার কাছে একটু জানতে চাইবো যে যারা হাই রিস্ক প্রেগনেন্সিতে রয়েছে, আপনারা তো নিশ্চয়ই রোগীদেরকে আগে থেকেই কাউন্সিলিং করে থাকেন, সুতরাং তাদের হয়তো একটা প্রশ্ন থাকতে পারে বা অনেকের ইচ্ছা থাকতে পারে যে আমি সিজারিয়ান সেকশনে যেতে চাই না, আমি নর্মাল ডেলিভারি করতে চাই। এক্ষেত্রে আসলে হাই রিস্ক প্রেগনেন্সির মায়েদের জন্য কোনটা আসলে সেফ? হাই রিস্ক প্রেগনেন্সি কোন ক্যাটাগরিতে সে আছে? প্রি অ্যাক্লামশিয়া, যেটা একদম আনকন্ট্রোলড অবস্থায়, মানে এত বেশি উচ্চ রক্তচাপ যেটা আমি নিয়ন্ত্রণে করতেই পারছি না, হ্যাঁ, যখন সে অ্যাক্লামশিয়ার ঝুঁকিতে চলে যাবে সেই সময় তো আমি তাকে নর্মাল ডেলিভারি আর সাজেস্ট করতে পারছি না। কিন্তু না, আমি তার উচ্চ রক্তচাপ আছে কিন্তু সেটা আমি ওষুধের দ্বারা যে নিয়ন্ত্রণ করে আনতে পেরেছি, তখন কিন্তু সে ইজিলি নর্মাল ডেলিভারিতে যেতে পারছে। আবার আরেকজনের কথা বলছিলাম আমরা, আরপিএল এর ক্ষেত্রেও আরও কি অ্যাসোসিয়েটেড কিছু আছে কিনা। আরপিএল এর সাথে দেখা যাচ্ছে সে আগে আরপিএল এ ছিল যে তার বারবার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, যখন সে প্রেগন্যান্সিটা আগিয়ে যেতে থাকলো তখন সে সাথে এপিএইচ ডেভেলপ করলো, মানে তার গর্ভকালীন সময়ে রক্তপাত হচ্ছে একটু কিছুদিন পর পর, সাথে প্রি অ্যাক্লামশিয়া ডেভেলপ করলো, অথবা জিডিএম ডেভেলপ করবো, অথবা এই ধরনের হাইপোথাইরয়েড, মাল্টি টাইপ অফ প্রবলেমস ক্রিয়েট হয়। তখন সে এই হাই রিস্ক প্রেগনেন্সিগুলো একজন একটা রোগ নিয়ে শুরু করেছিল যার যাত্রা, সাথে আরও 3-4 জন এসে গেল, তখন দেখা যাচ্ছে হয়তো আমরা তাকে বলতে বাধ্য হচ্ছি যে তো আপনাকে সিজারিয়ান ডেলিভারিতেই চলে যেতে হবে। জি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা আপনার কথা থেকে কিন্তু আমরা একটা জিনিস খুব স্পষ্টত আমরা বুঝতে পেরেছি যে এই বেরসুদ হসপিটালে গাইনির যে পেশেন্টগুলো রয়েছে, অর্থাৎ প্রেগনেন্ট মায়েরা যারা রয়েছে এবং ইনফার্টিলিটি জনিত সমস্যা যারা ভুগছে, প্রত্যেকটা পেশেন্টকে আপনারা খুবই আন্তরিকভাবে আপনারা চিকিৎসা সেবা দিয়ে থাকেন এবং আমরা বলতে পারি যে সর্বাধুনিক যে চিকিৎসাটা সেটা কিন্তু এমএরএস হসপিটাল কিন্তু প্রোভাইড করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এমএরএস হসপিটাল নিবেদিত রমজানের বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য। আজ আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।